ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2024-এর যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষাতে আমরা খাতা কেমনভাবে সাজাবো। আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে লিখিত পরীক্ষা দিচ্ছি, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, তাহলে খাতাগুলি কেমনভাবে সাজালে আমরা নাম্বার বেশি পেতে পারি বা আমাদের নাম্বার যেন কমে না যায়। আমরা এখন এই কম্পিটিশনের বাজারে আমরা কি করি, যখন কোনো ফটো তুলি, স্টোরি দিই বা স্ট্যাটাস দিই, আপডেট দিই, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ফটোটাকে অনেক এডিটিং করি। কেন? কারণ আমাদের ফটোটি যেন লোকে ভালো বলে, অর্থাৎ সবাই যেন দেখে ভালো বলে, হ্যাঁ ভালো, আমি বারবার দেখব, আমি এডিট করার পর নিজেই বারবার দেখবো, এই ফটোটা ভালো তো, ফটোটা ভালো তো। কেন? কারণ আমাদের মনে হয় যে এটা যদি এডিট করি তাহলে এটা ভালো লাগতে পারে। তেমনি মাধ্যমিকের খাতায় আমরা যদি এডিটিং করি, এখানে কোনো সফটওয়্যার এডিটিং নয়, এডিটিং আমরা নিজে হাতে করব। কিভাবে করব? এই যে মাধ্যমিকের খাতাটি আছে, খাতাটি যখন তোমাদেরকে প্রশ্ন উত্তর লেখার জন্য দেবে, এই প্রশ্ন উত্তর লেখার জন্য প্রথমে আমাদের মাথায় কোশ্চিন আসে যে খাতা দিল, প্রথম পাতাতে যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখলাম, তার উল্টো পাতাতে আদৌ লিখতে পাবো কি না। প্রথমেই বলে দিই, এই যে পাতায় অর্থাৎ প্রথম পাতায় যেটা তোমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখলে, তার উল্টো পাতাতে অর্থাৎ পিছন দিকের পাতাতে কিন্তু কিছু লিখবে না। অর্থাৎ প্রথম পাতাটা নাম লেখার পরে ওই পাতাটা বাদ, তারপরের পৃষ্ঠা থেকে তোমরা শুরু করবে। এই পৃষ্ঠা থেকে যখন শুরু করবে, তাহলে যেদিকে লিখলে, অর্থাৎ এইদিকে লিখছো, প্রথম পাতায় নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখলে, ঠিক তার উল্টো পিঠটাই আমরা কিছু লিখছি না, তারপরের পাতায় চলে যাব। পরের পাতায় যখন আমরা যাব, প্রথম কোশ্চেন হচ্ছে আমরা মার্জিনটা কিভাবে দেব। প্রথমেই বলি, এই মার্জিন নিয়ে অনেক রকমের কিন্তু অনেকের অনেক মতামত আছে। আমিও সেরকম ভাবে নিজের একটা মত বলতে পারি যে কোনটাতে ভালো হতে পারে। যখন তোমরা খাতাটা পাবে, প্রথমেই আমার মত হচ্ছে স্কেল পেন্সিল দিয়ে প্রথমেই কিন্তু মার্জিনটা উপর দিকে এবং বাঁ দিকে দুদিকে টানবে এবং নিচের দিক এবং ডান দিকটাকে ভাঁজ করে নেবে। আবার বলছি, উপরের দিক এবং বাঁ দিকটাকে দুদিকে স্কেল, দেখবে স্কেলের যে চাওড়াটা আছে ওইভাবে তোমরা মার্জিন টানবে। ঠিক আছে, মার্জিন টানার পর ডান দিক এবং নিচের দিকটাকে ভাঁজ করে নেবে। এর ফলে যতদূর ভাঁজ করলে ঠিক ততটা দূরে জায়গায় গিয়ে কিন্তু ওখানে লেখাটাকে শেষ করবে। তাহলে ধরে নিই, যদি খাতাটা এই ধরনের হয়, ধরে নাও এটা মাধ্যমিকের খাতা, ঠিক আছে, এবার এটার উপরে মার্জিনটা আমি দিচ্ছি। তাহলে আমি প্রথমেই মার্জিনটা এরকম টাইপের দিলাম, ঠিক আছে। এরপরে যে অংশটা থাকলো সেটা আমি কি বলছি, ভাঁজ করে দিলাম। আমি এইভাবে ভাঁজ করে দিলাম। তাহলে যখন আমি লিখবো, তার মানে আমার লেখাটা হবে, ধরুন এখান থেকে আমি শুরু করছি, আমরা এইভাবে কিন্তু লিখবো। তাহলে আমাদের খাতাটা দেখবে সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, যেটা আমরা চাচ্ছি। এবার আমরা যখন মার্জিন টেনে নিলাম, এই যে মার্জিন টানার পর আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা কতটা, একটা কোশ্চেন থেকে একটা কোশ্চেনের মধ্যে কতটা জায়গা গ্যাপ রাখবো। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দেখো, যেটা বলি যে জীবন বিজ্ঞান ছাড়া বাকি যে সাবজেক্টগুলি আছে, সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পূর্ণবাক্যে উত্তরের জন্য কোথাও কিন্তু কিছু বলা থাকবে না। শুধুমাত্র জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখবে বলা থাকবে যে পূর্ণবাক্যে উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে যদি আমরা সিরিয়াল নাম্বার, অর্থাৎ ধরে নাও একের এক, এই একের এক বা 1.1 লিখে আমরা যদি এমসিকিউ এর অ্যান্সার, যেটা অপশন ধরে নাও এ, তারপর উত্তরটা যদি লিখি, সেটাও কিন্তু হবে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শুধু পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে। তাহলে আমরা এইভাবে শর্ট কোশ্চেন গুলো সব যদি টুকে নিই, মানে সব উত্তর, প্রথমে সিরিয়াল নাম্বারগুলো টুকে নিলাম, তারপর যদি অ্যান্সারগুলোকে লিখি, তাহলে আমাদের কিন্তু এখানে ফাঁকা দেওয়ার ব্যাপারটা, মানে কতটা জায়গা ফাঁকা দেবো, এটা কিন্তু থাকছে না। তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ফাঁকা দেওয়ার ব্যাপারটা বিশেষ কিছু কিন্তু থাকছে না। এরপর চলে আসি ব্রড কোশ্চেন, অর্থাৎ আমরা যখন বড় কোশ্চেন করব, বড় কোশ্চেনের ক্ষেত্রে কতটা জায়গা গ্যাপ দেবো। বড় কোশ্চেনের ক্ষেত্রে যখন একটা লিখছো এবং আরেকটা নতুন কোশ্চেন আরম্ভ করবে, উত্তর আরম্ভ করবে, তখন তোমরা কম করে 3 থেকে 4 লাইন কিন্তু গ্যাপ দেবে। এই 3 থেকে 4 লাইন গ্যাপ কেন দেবে, সেটাও প্রশ্ন। বড় কোশ্চেনের ক্ষেত্রে বারবার বলছি, 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ গ্যাপ দেওয়ার দরকার নেই। 3, 4, 5 এই ধরনের যে প্রশ্নগুলি থাকে, যে উত্তরগুলি হয়, সেগুলির ক্ষেত্রে 3-4 লাইন গ্যাপ দেবে। একটা প্রশ্নের শেষ হলো, একটা উত্তর শেষ হলো, আবার একটা উত্তর শুরু করছো, তাহলে এই দুটোর মধ্যে 4 লাইন যদি গ্যাপ দাও, যখন তোমরা দেখবে কোনো কোশ্চেন যখন উত্তর দিয়ে দিলে, তারপর তোমরা রিভিশন করছো, রিভিশন করতে করতে দেখলে যে তোমার একটা লাইন হয়তো মিস চলে গেছে, তুমি ওটা লিখতে পারবে,
তখন ওই 2-3 লাইনের যে 4 লাইন আছে সেখানে তুমি হয়তো 2 লাইন লিখলে, তার মধ্যে হয়তো আরো 2 লাইন গ্যাপ রইলো। তাহলে কি হবে, দুটো কোশ্চেনের উত্তরের মধ্যে কিছুটা অংশ কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। এবার যদি তুমি গ্যাপ না দাও, হয়তো 2 লাইনের মতো গ্যাপ দিয়েছো, তোমার মনে পড়লো, তাহলে ওখানে তুমি লিখতে পারছো না, তাহলে ওখানে স্টার চিহ্ন দিয়ে ওই প্রশ্নের যেটুকু বাদ গিয়েছিল সেটুকু ওখানে লিখতে পারবে। তাই গ্যাপটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা বললাম বড় কোশ্চেনের ক্ষেত্রে। এবার এই কোশ্চেনগুলির উত্তর যখন লিখছি সেই ক্ষেত্রে কি করবে, কোশ্চেনগুলির উত্তর লিখছি, ধরে নাও উত্তর লিখতে লিখতে একটা পাতা শেষ হয়ে গেল, মানে পরের পৃষ্ঠায় যাব। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি একটি উত্তরই একটা পাতায় লেখার পর দ্বিতীয় পাতায় যায়, মানে কন্টিনিউ হয়, সেক্ষেত্রে আমরা লিখবো পিটিও লিখবো। এখানে আমরা লিখে দেবো পি টি ও, এখানে ফুল স্টপ দেবো। ঠিক আছে, প্লিজ টার্ন ওভার। ঠিক আছে, অনেকেই কিন্তু অবাঞ্ছিতভাবে প্রত্যেকটি পাতায় কিন্তু পিটিও লেখে। এই প্লিজ টার্ন ওভার প্রত্যেকটা পাতায় কিন্তু লেখার প্রয়োজন নেই। প্রত্যেকটা পাতায় কিন্তু তোমরা লিখবে না। লিখবে কোন পাতায়, যেখানে একটা উত্তর শেষ হচ্ছে না, মানে পরের পাতায় আবার গিয়ে লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো প্লিজ টার্ন ওভার, এবং এটা খুব একটা ছোট্ট করে লিখবে, এই জায়গাটাই লিখে দেবে। ঠিক আছে, এটা গেল দুটো, মানে একটা অ্যান্সার যদি দুটো পাতায় যায়। এবার বলি, প্রত্যেক পাতায় কিন্তু, বারবার বলছি, প্রত্যেক পাতায় পিটিও লেখার প্রয়োজন নেই। এবার ধরো নাও তুমি খুব গুরুত্ব সহকারে উত্তর লিখছো, লিখতে লিখতে তুমি পাতা পাল্টাইতেই থাকছো, পাতা পাল্টাচ্ছ। এবার হয়তো দুটো পাতা একসঙ্গে চলে গেছে। এই দুটো পাতা যখন একসঙ্গে গেছে, তুমি দেখলে যখন রিভিশন করছো তখন দেখলে এই দুটো পাতা আমার বাদ চলে গেছে, যা বিশাল টেনশন। ওরকম টেনশন করার কিছু কিন্তু নেই। যদি মনে হয় বা বাদই চলে যায়, কোনো চিন্তা করার কিছু নেই। তোমরা এক কাজ করবে, এই যে পাতাটা থাকবে, যে ফাঁকা পাতাটা থাকবে, ধরো এই পাতাটা ফাঁকা আছে, তাহলে এই পাতাটা তুমি যেহেতু ফাঁকা পড়ে গেছে, এখানে বড় করে লিখবে পি টি ও। ঠিক আছে, একটু বড় করে লিখে দিবে। দুটো পাতা বাকি গেছে, দুটো পাতাতেই লিখে দিবে টি ফুল স্টপ, টি ফুল স্টপ ও, প্লিজ টার্ন ওভার। ঠিক আছে, তাহলে শিক্ষক বুঝতেই পারবে হয়তো ভুলবশত কোনো রকম বাদ চলে গেছে, পরের পাতায় চলে যাবে। যদি না লেখাও, শিক্ষক ভাবতে পারে হয়তো আর উত্তর লেখেনি। তাই বলছি, যদি চলে যায়, বিশাল কিছু হয়ে যাবে, আমার খাতা কি হবে, বিশাল হেডেক হয়ে গেল, এরকম কিচ্ছু না। কি করবে, শুধুমাত্র প্লিজ টার্ন ওভার এই কথাটারে লিখে দেবে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে, আমরা যেটা করি, যে আমাদের অনেক রকম পেন দিয়ে আমরা লিখি। ব্লু কালি, আমরা ব্লু এবং ব্ল্যাক দুটো কালিতে লিখবো। তাহলে এই দুটো কালিতে যখন লিখবো, তখন কোন একটাতে পয়েন্ট লিখবো আর একটাতে উত্তর লিখবো। তোমরা সবসময় একটা জিনিস চেষ্টা করবে, ব্ল্যাক কালিতে পয়েন্টটা লিখবে আর ব্লু কালিতে লিখবে। অনেক সময় লেখা একটুকু যদি হাতের লেখা খারাপ হয়, তাহলে কালো কালিতে লিখলে সেটা একটু মানে অপরিষ্কার দেখায়। তার জন্য বলছি, তোমরা ব্ল্যাক কালিতে পয়েন্ট দাও এবং ব্লু কালিতে লেখো। ঠিক আছে, এবার তোমরা যখন এই পয়েন্ট দিচ্ছে, ব্লু কালিটা কি হয়, অনেক ধরনের ব্লু কালি কিন্তু হয়। তাই কালির কালার যেন চেঞ্জ না হয়ে যায়, ব্লু অনেক রকমের ব্লু হয় দেখবে, তাই চেঞ্জ যেন না হয়, তার জন্য একই রকম পেন তোমরা 4-5টা লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করে রেখে দাও। সেগুলিকে চালু করে রাখো, কারণ শীতের সময় এখন কালি যদি জমতেই পারে, কালি যদি জমে যায় তাহলে হয়তো লিখতে তখন একটু অসুবিধা হবে। তাই এখন 2-1টা কোশ্চেনের উত্তর তোমরা, উত্তরটা তোমার প্র্যাকটিসও হবে, আবার পেনটাকেও চালু রাখা হবে। ঠিক আছে, তাহলে এই 3-4টি পেন কিন্তু একই ধরনের, একই কোম্পানির, একই রকম যেন কালার হয় সেরকম কিন্তু তোমরা নিয়ে রেখে দেবে। ঠিক আছে, আর পেন্সিল, স্কেল বক্সটা সবসময় কিন্তু পরীক্ষার কেন্দ্রে তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো কাজে লাগতে পারে। এরপর অনেকের একটা ভয় থাকে যে আমার হাতের লেখা খুব খারাপ, আমার হাতের লেখা খারাপ, কি হবে, ওর তো হাতের লেখা অনেক ভালো, অনেক ভালো নাম্বার পেয়ে যাবে। নাম্বার পাওয়ার ক্ষেত্রে হাতের লেখা খুব একটা বেশি ম্যাটার করে না। আবার বলছি, হাতের লেখা না ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব একটি ম্যাটার করে না। ঠিক আছে, যেটাই লিখবে, ধরে নাও হাতের লেখা তোমার কারো তুলনায় খারাপ, সেক্ষেত্রে তুমি কি করবে, একটু ছেড়ে ছেড়ে লিখবে, একটু মোটা ভাবে লিখবে, যাতে স্পষ্টভাবে বোঝা যায়। হাতের লেখা খারাপ মানে তো এই নয় যে পড়তে পারবে না। ঠিক আছে, ব্যক্তিগতভাবে বলি যে আমার বাংলা হাতের লেখা খুবই খারাপ, আমি লিখতে পারি না, তা বলে কি নাম্বার পাওয়া যায় না? এটা কি হয়? এটা না। বারবার বলছি, ব্যক্তিগতভাবে এরকম মনে করার কিছু নেই। ঠিক আছে, যে আমার লেখা খুব খারাপ, আমি যতই উত্তর লিখি আমার নাম্বার কিন্তু কম হবে। বারবার বলছি, নাম্বার কম কিন্তু লেখাতে হবে না। ঠিক আছে, লেখাটা সবসময় স্পষ্ট করবে। আর কি করবে, লেখাটা স্পষ্ট সঙ্গে সঙ্গে যেন একটু মোটা হয়। যদি হাতের লেখা একটু খারাপ হয়, আর যাদের ভালো লেখা তাদের খুব ভালো, যাদের ভালো লেখা তাদের কোনো ব্যাপারই নেই। যদি হাতের লেখা খারাপ হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এবার হচ্ছে, কোনো প্রশ্নের উত্তর আমি ভুল লিখে দিয়েছি,
সেই ক্ষেত্রে ওই খাতায় আমরা কি করব, প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে, অনেক টেনশন, এই ভুল হয়ে গেছে, তাহলে আমি খাতাটাকে কি করি, আমরা ধরো একটা লাইন আমি ভুল লিখে দিয়েছি, এখানে একটা লাইন ভুল লিখে দিয়েছি, এখানে ধরো একটা লাইন ভুল লিখে দিয়েছি, আমি কি করি, এটাকে এরকম 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 করি, তাই তো, কাটি। এরকম করার কোনো প্রয়োজন নেই, আমি ভুল লিখেছি, ঠিক আছে, আমি ভুল লিখে দিয়েছি, এরকম করে একটা দাগ দিয়ে দেবো ওই লেখার উপর, ঠিক আছে। এইটুকু করলেই হবে, যে একদম গোল গোল করে ওখানটা এমন করে দিলে একদম বিশ্রী লাগছে দেখতে, খাতাটার মান কিন্তু কমে যাবে, ঠিক আছে। যদি এডিট করতে গিয়ে যদি কোনো জায়গা যদি বেশি বেশি করে এডিট করে দাও, তাহলে কি দেখতে ভূত লাগবে না, এই ধরনের কিন্তু, ঠিক আছে। তাহলে হাতের লেখা খারাপ হলেও বা কোনো জিনিস যদি উত্তর ভুল হয়, একটা শুধুমাত্র দাগ দিয়ে সেটাকে পরে আবার লেখার চেষ্টা করবে। এবার হচ্ছে বানান ভুল। বানান সবসময় চেষ্টা করবে কনফিউশন যদি থাকে সেই বানানগুলোকে অ্যাভয়েড করে, মানে অনেক বাংলা বানান, মানে বাংলা একই রকম মানে আছে, তাহলে আমি কঠিন বানানটায় না গিয়ে সহজ বানানটায় কিন্তু লেখার চেষ্টা করব। আর একটা জিনিস সবসময় ফলো করবো, যে আমাদের যে টিচাররা খাতা দেখবেন তারা কিন্তু লাল কালিতে খাতা দেখবে, যত বানান ভুল হবে সব বানানগুলো নিচে কিন্তু দাগ দেবে, তাই বানান ভুল থেকে অ্যাভয়েড করবো, বানান ভুল যেন না হয়, এটা একটু খুব সেন্সিটিভ ব্যাপার বানান ভুলটা, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু নাম্বার কমছে, হাতের লেখা খারাপ হোক অসুবিধা নেই, কিন্তু বানান ভুল করেছো সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটবে। আর একটা হচ্ছে যে হ্যাপাজেটলি বেশি চেষ্টা করবে একটু সিরিয়ালি উত্তর লেখার, অঙ্কর ক্ষেত্রে তো বলেই দিয়েছে 1 থেকে 4 পর্যন্ত প্রথম থেকে পরপর কিন্তু লিখতে হবে, তারপর তুমি যে উত্তরটা তোমার লেখার প্রয়োজন হবে সেটা লেখো, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত খাতার প্রথমেই পরপর কিন্তু লিখতে হচ্ছে। এবার যখন রিভিশন করছো তখন একটা সমস্যা হয়, যে রিভিশন করার সময় তোমরা মেন মেন যেগুলি দেখো, ব্ল্যাক কালিতে তুমি পয়েন্ট করেছো, ব্লু কালিতে লিখেছো, এরপর গুরুত্বপূর্ণ যে লাইনগুলি আছে সেগুলিকে তুমি আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। ওই আন্ডারলাইন করা কোনো লাইনের বানান যেন ভুল না হয়, এটাও কিন্তু আমাদের দেখতে হবে, সেটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ভুল হবে, ঠিক আছে। আমি নিজেই নিজের ভুলটা ধরিয়ে দিচ্ছি, এরকম কিন্তু করা চলবে না। আর একটা হচ্ছে আমরা মাধ্যমিকের ক্ষেত্রে লুজ তো নেবই, শুধু মাধ্যমিক নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লিখিত লুজ তো নিই, তাহলে লুজ যখন নেবো তখন দেখতে হবে এই যে লুজগুলো নেবো, ধরে নাও লুজগুলো নিচ্ছি, একটা করে থাকবে 4টে করে, দুটো পৃষ্ঠা, ঠিক আছে। আমি লুজের ওপর এখানে মাথাতে 1 2 যতগুলো লুজ নেব ঠিক এরকম নাম্বারিং করে দেবো, তাহলে কি হবে, লুজ যখন আমি ঘন্টা শেষ মানে আর 15 মিনিট আছে, ওই 15 মিনিটের মধ্যে খাতাগুলো তাড়াহুড়ো করে কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু যে কোশ্চেনের সিরিয়াল নাম্বার লিখেছি তখন একটা আরেকটার ঘাড়ে ঢুকে যায়, অনেক সময় যে দিকটা খোলা আছে পাতার, এই যে পাতাটা এর ধরনের, এবারে এই পাতাটা এখানে ভাঁজ থাকে, তাই তো, এখানে ভাঁজ থাকে, এবার এই অংশটা অনেক সময় এই দুটো পাতা নিয়ে কিন্তু স্ট্যাপলার বা বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, সেটা যেন না হয়। প্রথম পাতাটায় যেটা আমি কি করবো, সিরিয়াল নাম্বার দেবো, অর্থাৎ 4টে লুজ নিয়েছি, যখনই লুজটা নেবো তখন উপরে একটা নাম্বারিং করে দেবো, শুধু কথা লুজের ক্ষেত্রে বলছি, মেন যে খাতাটা পাবো সেক্ষেত্রে কিন্তু নয়। 4টে লুজ নিয়েছি, আমি সাজিয়ে দিলাম 1 2 3 4 করে। এরপর হচ্ছে খাতাটা বাঁধার ব্যাপার, 15 মিনিট আগেই যখন তোমার ঘন্টা দিয়ে দিল, আর 15 মিনিট আছে, ওয়ার্নিং ঘন্টা দিল, এবার তোমাকে খাতাটা জমা দিতে হবে। কি করবে, খাতা যদি জমায় দিতে হয় আমাকে কিন্তু আগে থেকে বেঁধে তোমার আরো একটা লুজের প্রয়োজন, দরকার একটা লুজ নিয়ে নাও, একটা লুজ চেয়ে নাও, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দাও, রোল নাম্বার লিখে দাও, তারপর কিন্তু ওইটাকে বেঁধে নাও। এবার দেখবে বাঁধার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, যে মেন যে খাতাগুলো থাকে, ধরে নাও মেন যে খাতাগুলো আছে সেই খাতাগুলোর যে ছিদ্রগুলো কতটা থাকে, ধরে নাও এই মেন খাতা, এই মেন খাতার ছিদ্রটা এখানে করা আছে, ঠিক আছে। যখন লুজ নিলে তখন দেখলে ওই একই মাপের খাতাতে ওই দেখবে এইখানে করা আছে ছিদ্রটা, এর ফলে যখন বাঁধতে যাবে তখন দেখবে কিছু খাতা দেখবে তোমার গুটিয়ে যাবে, তাহলে কি করবে, স্ট্যাবলার না করে সুতো বাঁধাই ভালো, চেষ্টা করবে বাড়ি থেকে একটা সুই সুতো, ঠিক আছে, সাদা রঙের সুতো লাগিয়ে নিলে, ঠিক আছে, মোটা যে সুতোগুলো হয় যেগুলো কাঁথা সেলাই করো এই ধরনের সুতো কিন্তু লাগিয়ে নিলে, একটু বড় ধরনের সুতো লাগিয়ে নিলে, স্কুল থেকে সুতো দেবে নিলে, তুমি কি করবে, ওই যে ছিদ্রগুলো আছে ওখানে নয় অন্য একটা জায়গাতে সবগুলোকে এক জায়গা করে খুব সুন্দর করে দুবার সুন্দর করে বেঁধে দেবে, বেশি টাইট করলে কিন্তু ছেড়ে যাওয়ার সময়, বেশি টাইট করবে না, ওখানে কি হবে, এখানে ছিদ্রটা বড় থাকবে, এর ফলে কি হবে, ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু যখন সুচ দিয়ে ওটাকে ফুটিয়ে বাঁধবে তখন দেখবে ওর কিন্তু ছিদ্রটা কম হবে, এর ফলে কি হবে, খাতাগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই খাতাটাকে সুন্দরভাবে সাজালে কিন্তু নাম্বার না বাড়ুক কিন্তু কমবে না, ঠিক আছে। তাই শুধুমাত্র মাধ্যমিক বলে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যারাই এই ক্লাসটি দেখছো, যেই কথাগুলি বললাম তোমরা প্রত্যেকটা জিনিসকে ফলো করো, দেখবে তোমাদের নাম্বার না বাড়লেও কিন্তু কমবে না, তাহলে নাম্বার যদি না কমে তার মানে সেটা নাম্বার বাড়াই বলে, ঠিক আছে।
আর যারাই তোমরা এই ক্লাসটি দেখছো, যদি বন্ধু বান্ধবী থাকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অবশ্যই তাদেরকে এই ক্লাসটি শেয়ার করো, যাতে তারাও মাধ্যমিকের খাতাতে এই সকল যেগুলি বললাম সেই ভুলগুলো যেন না করে। এই ভুলগুলি করলে কিন্তু মাধ্যমিকে নাম্বার কাটা যেতে পারে। তাই সাবধান হও, ভালো করে পরীক্ষা দাও। যারা পড়াশোনা করেছো অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে, তাদের ভালো রেজাল্ট হবে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করবে, যাতে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হয়। আজ আজ এই পর্যন্তই। এছাড়াও আমরা অন্যান্য মাধ্যমিকের যে বিষয়গুলি নিয়ে সেগুলি নিয়ে আলোচনা করেছি, কিভাবে খাতা দেখা হয়, কিভাবে আমাদের বোর্ড নির্দেশ দেয় শিক্ষকদেরকে খাতা দেখার, এইসব নিয়ে আলোচনা করেছি। এগুলি দেখতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্টের লিঙ্কে যাও এবং ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সব ক্লাসগুলি দেখো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রাখি।